যে কোনো সময় যাত্রাবাড়ি ও গাবতলীতে সরে যাচ্ছে কারওয়ান বাজার। দোকান বরাদ্দ নিয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ৯/৬ অভিযোগ। আগ্রহ নেই অনেক ব্যবসায়ীর। IMF এর ঋণের তৃতীয় কিস্তির $১১৫ কোটি পেল বাংলাদেশ, জানালো কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ বেড়ে দাঁড়ালো $২৭০০ কোটি। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধু কালক্ষেপণ, মত নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। এবং ৩ দিন ধরে বন্ধ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং। কোনো কোনো জেলায় ১০ ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। অতিষ্ঠ জনজীবন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বাজার সরানো নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। যাত্রাবাড়ির ব্যবসায়ীদের অভিযোগ, টাকা নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছে সিটি কর্পোরেশন। এদিকে গাবতলী প্রস্তুত থাকলেও সেখানে যাওয়ার আগ্রহ নেই কারওয়ান বাজার কিচেন মার্কেট ব্যবসায়ীদের। যদিও সিটি কর্পোরেশন বলছে যে কোনো মুহূর্তে সরে যাবে কারওয়ান বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট, শাহবাগ সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার যানজট কমাতে ২ যুগের বেশি সময় ধরে কারওয়ান বাজার সরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। এজন্য আড়ত তৈরি করা হয়েছে যাত্রাবাড়ি ও আমিনবাজারে। সরেজমিনে দেখা যায় ৫ একর জায়গায় রয়েছে যাত্রাবাড়ির আড়ত। এর মধ্যে ২১% জমিতে গড়ে তোলা ৩টি বিল্ডিংয়ে স্থানান্তর করা হবে কারওয়ান বাজারের ১৭৬ জন ব্যবসায়ীকে। তবে এতে আপত্তি তুলেছেন যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। তাদের দাবি, এসব বিল্ডিংয়ে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাসে ২০০১ সালের পর ১,২৬৫ জন ব্যবসায়ীর কাছ থেকে ৩ কিস্তিতে ৪ লাখ টাকা করে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ দোকান বরাদ্দে অগ্রাধিকার পাচ্ছে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছি, আমাদেরও সমানভাবে এখানে পুনর্বাসিত করা হোক। আমরা কাঁচা বাজার ব্যবসায়ী, আমরা কি কাঁচামরিচ বিক্রি করতে কি ৬ তলায় যাবো? ওনারা এখানে চলে আসলে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হব। আমাদের সাথে যদি সমন্বয় না করে শেষ বিন্দু পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আমরা এটা লড়ব। এদিকে যাত্রাবাড়ি ব্যবসার জন্য উপযুক্ত নয় দাবি করে সেখানে যেতে চায় না কারওয়ান বাজার আড়ত মালিক সমিতি। এখানে রাস্তার শেড তৈরি, এটা সম্পূর্ণ দখল করে রাখছে, লোডিং আনলোডিং এর জায়গা। ওইখানে একটা বিল্ডিং এর ছাদ নাই। সিটি কর্পোরেশন আমাদেরকে বুঝাই দেবে ওইখানে কি হলো সেই বিষয়টা তার আমরা অবগত না। একই অবস্থা কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরানোর ক্ষেত্রেও। গাবতলীতে কিচেন মার্কেট সরানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও আগ্রহ নেই ব্যবসায়ীদের। যারা বেকার আছে কারওয়ান বাজারটা আসলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো না। এরা তো বলতেছে আসবে, আসতেছে। তবে সিটি কর্পোরেশন অনড়, বলছে যে কোনো মুহূর্তে স্থানান্তর হবে কারওয়ান বাজার। দক্ষিণের যে জায়গাটায় আমাদের যাওয়ার কথা, সেখানে একটু অন্যান্য লোকজন এসে বসে পড়ছে, যারা এলওটি না, যারা ব্যবসায়ী না, এই জায়গাগুলি একটু ফাঁকা করতে হবে। মিটিং হবে, মিটিং হওয়ার পরে খুব দ্রুতই আমরা একটা সমাধানের দিকে চলে যাব। আর এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে যাত্রাবাড়ি দিয়ে, পরে যাবে গাবতলীতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অস্থির ডিমের বাজার। পাড়া মহল্লায় প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। বেড়েছে মুরগির দামও। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। সাইফুল, কোরবানির পরে কিন্তু আসলে বাজার জমজমাট হওয়ার একটা বিষয় থাকে, সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে শুক্রবার ছুটির দিনে বাজার জমজমাট। ঠিক যেমনটি দাম বেড়েছে ডিম থেকে মুরগি থেকে শুরু করে সবজি, কোনো দিকে কিন্তু স্বস্তি নেই, আমরা নতুন করে দেখতে পাচ্ছি। যেমনটি আমরা বলতে চাই যে এখন দেখা যাচ্ছে এখানে সবজি, যেখানে বলা হচ্ছে যে এই যে বৃষ্টি কেন্দ্রিক পেঁপের দাম কমার কথা থাকতো, কিন্তু সেই পেঁপেতে কিন্তু এখন আবার নতুন করে আগুন ধরার মতো অবস্থা। কেননা কেজি হাঁকানো হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। যদি একটু ছোট সাইজের কিনা যায় তখন কিন্তু সেটা দাম হয়ে যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যেটি স্বস্তিদায়ক না। শুধু এই পেঁপে না, অন্যান্য দিকের আমরা যদি অন্য সবজির কথা বলি, বেগুনের কেজি কিন্তু হাঁকানো হচ্ছে ৮০ টাকা। এর পাশাপাশি যদি কাঁচামরিচের কথা বলি একটু, আমরা যে কাঁচামরিচ যেটি হচ্ছে শুধুমাত্র যখন দেশের চাহিদা বাড়ে, কিন্তু ইন্ডিয়ান যদি সাপ্লাই বন্ধ থাকে তখন কিন্তু দামটা বাড়ে। ঠিক একই রকম পরিস্থিতি বৃষ্টি বাদলের দিনেও কিন্তু এখন আমরা কাঁচামরিচের কেজি কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে পেয়েছি ১৬০ টাকা। যদি আমরা অন্যান্য বাজারে ঘুরে দেখেছি, সেটি কিন্তু দাম বিক্রি হচ্ছে কেজি প্রায় ২০০ টাকার কাছাকাছি। আমরা যদি একটু অন্যান্য
অন্যান্য বিষয়ে আমরা যদি একটু যাই, যে পেঁয়াজ বা হচ্ছে আদা রসুন, এই বিষয়গুলো যদি আমরা বলতে চাই, যে আলু, বিশেষ করে এই যে আলুর যে চাহিদা, এখন তো মৌসুম না, কিন্তু কোল্ড স্টোরেজ যে পরিমাণ আলুর মজুদ রয়েছে তা দিয়ে কিন্তু আমাদের বছর যে চাহিদা প্রায় 28 থেকে 30 লাখ টন, সেটা কিন্তু পার হওয়ার কথা। তবে এখন পর্যন্ত বাজার কিন্তু অস্থির দেখতে পাচ্ছি, কেজি বিক্রি হচ্ছে 60 টাকা করে। এর পাশাপাশি আমরা যদি একটু পেঁয়াজের কথা বলি, পেঁয়াজের কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু ভরা মৌসুম না, যা কৃষকের কাছে যা আছে বা ফরিয়াদের কাছে যা মজুদ করে যা রেখেছে, রাখি ব্যবসার কারণে যারা রেখেছেন তাদের কাছে যে পেঁয়াজ আছে সেটা কিন্তু বাজারে সরবরাহ কিন্তু চাহিদার তুলনায় পুরোপুরি অপ্রতুল বলতে পারি। তবে এর পাশাপাশি আমরা যদি বলি যে ভারতীয় জাতের পেঁয়াজের দেখা খুবই কম মিলছে, তবে দাম যদি মেলা যায় যে বা মানভেদে যদি আমরা ফরিদপুরের কথা বলি সেটি 90 টাকা কেজি, এবং পাবনার কথা বললে একটু যেটি ভালো সেটি 100 টাকা কিন্তু কেজি হাঁকানো হচ্ছে, আর ইন্ডিয়ানটা কিন্তু 100 টাকা ছাড়িয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে অন্য বিষয়ে যদি আমরা একটু বলি, বাজার পরিস্থিতি থেকে কিন্তু একটু আমরা ডিম বা মুরগির দিকে আমরা যেতে চাই। কোরবানিতে গরুর মাংসের যে চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু আসলে এখন তুঙ্গে উঠেছে। কেননা হচ্ছে যে যখন গরুর মাংসের চাহিদা বেড়েছে তখন কিন্তু মুরগির দাম কমেছে। ঠিক একই রকম পরিস্থিতি ডিমের বাজারে আমরা দেখতে পাচ্ছি, ডজন পাড়া মহল্লায় হাঁকানো হচ্ছে 165 থেকে 70 টাকা। অন্যদিকে কিন্তু কারণ বাজারে খুচরা পর্যায়ে আমরা দেখলাম যে 150 টাকা করে কেজি হাঁকানো হচ্ছে। তবে সবকিছু বলে সর্বোপরি বলা যায় যে ক্রেতার কিন্তু আসলে স্বস্তিতে নাই, স্বস্তিদায়ক পরিবেশের জন্য তদারকি চায় তারা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। IMF এর ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি ডলার হাতে পেল বাংলাদেশ। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এদিন কোরিয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট IEBRD থেকে বাংলাদেশ পেয়েছে আরও 90 কোটি ডলার। সব মিলিয়ে দেশের মোট রিজার্ভ গত সেপ্টেম্বরের পর দাঁড়ালো 27.15 বিলিয়ন ডলারে। অর্থ ছাড়ের অনুমোদন দেওয়ার 3 দিনের মধ্যে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। গণমাধ্যমে তিনি জানান, IMF এর এই অর্থের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরও 90 কোটি ডলার যোগ হয়েছে দেশের রিজার্ভে। এসব ঋণের উপর ভর করে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের হিসাব দাঁড়িয়েছে 2715 কোটি ডলারে। হিসাব বলছে যা গত সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। তবে এই অর্থ যোগ হওয়ার পর IMF এর BPM-6 পদ্ধতিতে রিজার্ভ কত হলো তা এখনও জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত সোমবার বাংলাদেশের জন্য 470 কোটি ডলার ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় IMF। আর ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে IMF এর দেওয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গেল 24 এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি মিশন। তারা 8 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের 30 জানুয়ারি IMF এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর 3 দিন পর প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ 70 হাজার ডলার ছাড় করে সংস্থাটি। এরপর গত 16 ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির 68 কোটি 20 লাখ ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বেনজির মতিউর কাণ্ডে যখন গরম দেশের পুঁজিবাজার, তখন সপ্তাহ ব্যবধানে বেশ ভালো অবস্থানে জানান দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাজারটির মূলধন বেড়েছে প্রায় 18,000 কোটি টাকা। বেড়েছে ডিএসইর সবকটি সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণও। সম্প্রতি দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজি বেনজির ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। এমন ঘটনার মধ্যে এই সূচকের উত্থানে গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই সময় ঢাকার পুঁজিবাজারে মূলধন বেড়েছে 17,859 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন বেড়ে দাঁড়ায় 6,61,508 কোটি টাকায়, যা সপ্তাহের লেনদেন শুরুর আগে রোববার ছিল 6,43,649 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান সূচক DSEX 111.28 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,355 পয়েন্টে। বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে 2,802 কোটি 13 লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল 1,882 কোটি 27 লাখ টাকা। এ সময় লেনদেন বেড়েছে 919 কোটি 86 লাখ টাকা। এদিকে দৈনিক গড় লেনদেন বেড়েছে 183 কোটি 97 লাখ টাকা। এ সময় প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় 560 কোটি 42 লাখ টাকা। সপ্তাহ জুড়ে ডিএসইতে 396টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 300টি কোম্পানির, কমেছে 64টির, আর অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। যারা তিস্তার পানি দিতে নারাজ তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন প্রশ্ন নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে এই প্রকল্প ঝুলে গেলে তৈরি হবে নানা প্রশ্ন। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অধিকার কর্মীদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। পানির প্রশ্নে ভারতের আগ্রাসী নীতির কারণে দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন চালিয়ে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার যৌথ সমীক্ষা শেষে এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। এদিকে 27 জুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তবে গবেষকরা বলছেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে, তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময়ক্ষেপণ। তিস্তার সঙ্গে পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে, শুধু সই করলে হয়। সে সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায়, কি দেখাতে চায়, এগুলো হচ্ছে প্রহসনমূলক আলাপ আলোচনা। আর অধিকার কর্মীদের সোজা কথা, তিস্তা নিয়ে ভারত চীনের রাজনীতি দেখতে চায় না তিস্তা পাড়ের মানুষ। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো। তিস্তা পাড়ের 2 কোটি মানুষ এই প্রকল্পে অনুদান দিতে প্রস্তুত, দেশবাসী তো আছে। কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌরতের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা, তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কর্তৃপক্ষ জানিয়েছেন, শিডিউল মেইনটেন্যান্সের জন্য সাময়িক সময়ের জন্য 1 ইউনিট বন্ধ রয়েছে, তবে অপর ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের 1 ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে 1 ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে 1টা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নওগাঁর আড়তে বেড়েছে আম্রপলি, কাটিমন, বানানা ও ল্যাংড়া আমের সরবরাহ। আমের বাড়তি দরে চাষিরা খুশি হলেও ক্রেতারা আছেন বিপাকে। বিস্তারিত জানাতে নওগাঁ শহরে আমের আড়তে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি, বাহারি জাতের আমে এই মুহূর্তে কিন্তু ভরপুর আড়তগুলো, দেশের বিভিন্ন প্রান্তের যেসব বাগানি ছিল তারা কিন্তু এই মুহূর্তে গাছ থেকে আম নামাচ্ছেন এবং এসব আম কিন্তু আড়তে তুলছেন বিক্রির জন্য। গেল কয়েকদিনের তুলনায় কিন্তু এই আড়তগুলোতে আমরা লক্ষ্য করছিলাম এই শেষ মুহূর্তে আসলে যেসব আম উঠছে তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাংড়া,
হিমসাগর এবং আম্রপলি জাতের। এই এলাকার আসলে সবচাইতে বেশি আমের উৎপাদন কিন্তু হয়েছে এই আম্রপলি জাত। স্থানীয় এই জাতটি কিন্তু বাণিজ্যিকভাবে এখানকার বাগানিরা গড়ে তুলেছেন এবং এই জাতটি বাজারে এখন তোলা হচ্ছে গাছ থেকে নেমে। তবে এবার আমের দর প্রথম থেকেই বাড়তি বলা হচ্ছে, কারণ উৎপাদন কিছুটা কম হয়েছে এমন একটি অজুহাতকে দাঁড় করিয়েই এখানে আড়তগুলোতে আম বেচা কিনা চলছে। তো আমরা এই বাজার ব্যবস্থায় দেখছিলাম রূপালী জাতের যে আমটি, এই আম প্রতি মন অর্থাৎ 40 কেজি ওজনে বিক্রি হচ্ছে 3200 থেকে ঠোকার ভেদে 3600 টাকা মন পর্যন্ত। অন্যান্য যেসব জাত রয়েছে হিমসাগর, হাড়িভাঙ্গা, ল্যাংড়া, এটা 2800 থেকে 3000 টাকার মধ্যে। তো বিগত মৌসুমগুলোতে এই আমগুলো কিন্তু সর্বোচ্চ 2500 থেকে 2600 টাকার মধ্যেই এই সময়টাতে সীমাবদ্ধ ছিল। এবার প্রতি মনে কিন্তু 600 থেকে 800 টাকা বাড়তি একটি আমের দর হাঁকা হচ্ছে এবং স্থানীয় যারা আম চাষি তারা কিছুটা লাভবান হলেও যারা ক্রেতা, যারা আম কিনতে আসছেন, তারা আসলে বাড়তি এরকম দরে অনেকটা হাঁপিয়ে উঠছেন এবং একটা অসন্তোষ প্রকাশ করছেন। যদিও আম একটি মৌসুমের ফলে এটা এই ভর মৌসুমে আমের কিন্তু সমাদর ব্যাপক আমরা লক্ষ্য করছিলাম। জেলার আসলে এবার সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই বাগানগুলো থেকে এবার কিন্তু উৎপাদন কিছুটা কম। তারপরও বলছে স্থানীয় কৃষি বিভাগ এবার 32,000 হেক্টর জমি থেকে এই এলাকায় 4,50,000 মেট্রিক টন কিন্তু আম উৎপাদনের তারা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে বা স্বপ্ন দেখছে। ইতিমধ্যে জাতগুলো নির্ণয় করে কিন্তু এই মুহূর্তে যে আমগুলো আসছে তার মধ্যে কিন্তু ব্যানানা, কাটিমন এবং আম্রপলি জাতের এই আমটি সবচাইতে বেশি এই এলাকায় উৎপাদন হয় এবং বাণিজ্যিকভাবে এই এলাকায় কিন্তু আমের বড় একটি বাজার গড়ে উঠেছে এবং বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর আশা করছি স্থানীয় কৃষি বিভাগ এবং ব্যবসায়ীরা প্রায় 2,500 কোটি টাকার একটা আম বাণিজ্য হবে এই এলাকায় এবং বাড়তি একটা দরের আশা তারা কিন্তু অনেকটা উজ্জীবিত আম চাষিরা। এ ছিল নওগাঁর সার্বিক আম বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়ন হয়েছে মাত্র 57.5%। এটি গেল 4 বছরের সর্বনিম্ন। এতে জুনে খরচ করার লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 1,08,016 কোটি টাকা। অর্থবছর শেষ হতে আর বাকি মাত্র কয়েকদিন, কিন্তু পুরোপুরি খরচ হয়নি 2023-24 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADPর বরাদ্দ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে অর্থ বছরের প্রথম 11 মাসে ADP বাস্তবায়ন হয়েছে অর্ধেকের কিছুটা বেশি। এ হার 57.54%, যা গত 4 বছরে সর্বনিম্ন। 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত সময় ADP বাস্তবায়নে খরচ হয়েছে 1,46,375 কোটি টাকা। অথচ এই অর্থ বছরে ADPর সংশোধিত মোট বরাদ্দ 2,54,391 কোটি টাকা। সে হিসেবে অবশিষ্ট এক মাসে খরচের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 1,08,016 কোটি টাকায়। একক মাস হিসেবে মেতে খরচ হয়েছে 21,059 কোটি টাকা, যা মোট বরাদ্দের 8.28%। অথচ 2022-23 অর্থ বছরে মে মাসে খরচ হয়েছিল বরাদ্দের 11.4%। এদিকে টাকা খরচে এগিয়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির 263 প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল 42,956 কোটি টাকা। 11 মাসে ব্যয় হয়েছে 27,446 কোটি টাকা, যা বরাদ্দের 64.13%। আর শতাংশের হিসাবে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। খরচ হয়েছে বরাদ্দের 92.14%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে গুণগত মান বাড়ছে উচ্চশিক্ষার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে বিশ্বের দেশটির শিক্ষার মান 7ম আর ইউরোপে 2য় অবস্থানে। এতে অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদেরও। ইতালির প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্রে প্রতিবেদন। ইতালির শিক্ষা ব্যবস্থার প্রতি ধীরে ধীরে আরও আগ্রহ বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। 2018 ও 2019 সালে ইতালির বিদেশি ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে ছিল মাত্র 55,000, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখেরও বেশিতে। উচ্চশিক্ষার ডিগ্রি নিতে বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যাও প্রায় 8,000-এর বেশি। সবশেষ দেশটির এক রিপোর্টে উঠে আসে ইতালির সার্বিক শিক্ষার গুণগত মান বিশ্বে 7ম আর ইউরোপে 2য় অবস্থানে। এতে ব্যাপক খুশি দেশটির স্থানীয় ও সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি এখানে বর্তমানে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করে আই থিঙ্ক আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছি। অনেক
ভালো ফেসিলিটিস আছে লেখাপড়ার জন্য। শিক্ষাক্ষেত্রে ইতালির রয়েছে ঈর্ষণীয় ইতিহাস। 1088 সালে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল দেশটিতে। বিশ্বের প্রথম বলোনিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনকারী ইতালির শতাধিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 18 লাখ ছাত্রছাত্রী রয়েছে। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো সময় যাত্রাবাড়ি ও গাবতলীতে সরে যাচ্ছে কারওয়ান বাজার। দোকান বরাদ্দ নিয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে 9/6 অভিযোগ। আগ্রহ নেই অনেক ব্যবসায়ীর। IMF এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি পেল বাংলাদেশ, জানালো কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ বেড়ে দাঁড়ালো $2700 কোটি। এবং বেনজির মতিউরের বিও অ্যাকাউন্ট জব্দের পরে পুঁজিবাজারে চাঙা ভাব। সপ্তাহ ব্যবধানে 18,000 কোটি টাকা বেড়েছে মূলধন। ঊর্ধ্বমুখী সব সূচক ও দৈনিক লেনদেন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ রিচার্ড। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।